বাইরে যখনই কোনো বজ্রপাতের শব্দ হতো ঠিক সেই মুহূর্তেই লোকটি নর্দমার পাইপে আঘাত করত, কারণ একমাত্র এই উপায়ে সে পাইপ ভাঙার শব্দকে আড়াল করতে পারবে আর ওপরে থাকা জেলের গার্ডদের তা শুনতে পাওয়া থেকে আটকাতে পারবে। এই মোটা পাইপটিই ছিল তার পালানোর একমাত্র পথ। অনেকবার চেষ্টা করার পর অবশেষে লোকটি সেটি ভাঙতে সফল হয়। সেই মুহূর্তেই প্রচুর পরিমাণে নোংরা জল বাইরে বেরিয়ে আসে এবং এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, কিন্তু তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে দ্রুত সেই নোংরা পাইপের ভেতর ঢুকে পড়ে আর স্বাধীনতার দিকে এগিয়ে চলে। ভেতরে চারদিকে নোংরা জল আর মলের দুর্গন্ধ থাকলেও সে সাহস হারায় না, কারণ এই জেল থেকে পালানোর জন্য সে প্রায় 20 বছর সময় ব্যয় করেছে। নর্দমা থেকে বেরিয়ে আসার পর সে এক মুহূর্তও নষ্ট না করে জঙ্গলের দিকে দৌড় দেয়। দৃশ্যটি পরের দিন সকালে চলে আসে। যখন জেলার কয়েদিদের গণনা করছিল তখন দেখে 245 নম্বর কক্ষের কয়েদি অনেকক্ষণ ধরে বাইরে আসছে না। জেলার চিৎকার করে বলে, আমি যদি ভেতরে আসি তবে তোমার চামড়া ছাড়িয়ে দেব। কিন্তু ঘর থেকে কোনো সারশব্দ না পেয়ে জেলার রেগে গিয়ে সরাসরি ওপরে উঠে পড়ে এবং দরজায় পৌঁছতেই অবাক হয়ে যায়, কারণ সেলে কেউ ছিল না। অন্যদিকে যখন জেল সুপারিনটেন্ডেন্ট পোশাক পরিবর্তন করছিল তখনই সে অ্যালার্মের শব্দ শুনতে পায়। সে তৎক্ষণাৎ বিপদের আভাস পায় এবং দ্রুত জেলের দিকে ছুটে যায়। সেখানে পৌঁছে সে গার্ডদের গালাগালি দিতে শুরু করে, কারণ গত রাতে গণনার সময় কয়েদি তো এখানেই ছিল, তাহলে হঠাৎ কি করে গায়েব হয়ে গেল। এরপর সে ওই লোকটির সবথেকে প্রিয় বন্ধু রেডকে ডেকে পাঠায়। সে ভেবেছিল ওরা যেহেতু সবসময় একসাথে থাকত তাই পালানোর আগে নিশ্চয়ই সেই লোকটা রেডকে কিছু বলে থাকবে। আমি কিছুই জানি না সাহেব। রেডের এই উত্তর শুনে সুপারিনটেন্ডেন্ট আরও রেগে যায়, কারণ এই জেল তৈরির পর থেকে আজ পর্যন্ত এমন ঘটনা কখনো ঘটেনি। রাগের মাথায় সে পাশে পড়ে থাকা একটি পাথর তুলে দেওয়ালের পোস্টারে ছড়ে মারে, কিন্তু সেখান থেকে এক অদ্ভুত শব্দ শোনা যায়। কাছে গিয়ে দেখে পাথরটি সরাসরি পোস্টার ভেদ করে ভেতরে চলে গেছে এবং সেখানে একটি ছোট্ট ছিদ্র তৈরি হয়েছে। তখনই সে সবকিছু বুঝতে পারে। সে দ্রুত হাত বাড়িয়ে পোস্টারটি এক ঝটকায় ছিঁড়ে ফেলে। সামনে দেওয়ালে একটি বিশাল গর্ত, যা সরাসরি জেলের বাইরে পর্যন্ত যেত। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে গেছে। সেই লোকটি ঠিক কবে এত বড় সুড়ঙ্গ খুঁড়ে ফেলেছিল তা কেউ টেরই পায়নি। এরপরে জেলার পুলিশ কুকুর নিয়ে বড় আকারে তল্লাশি শুরু করে দেয়, কিন্তু সারাদিন হাড় ভাঙা খাটুনির পরও তারা কেবল একটি ক্ষয়ে যাওয়া হাতুড়ি আর কয়েদির একটি পুরনো ছেঁড়া উর্দি ছাড়া আর কিছুই খুঁজে পেল না। এমনকি তখনও জেলার এই কথা বিশ্বাস করতে পারছিলেন না যে মাত্র একটি ছোট্ট হাতুড়ির সাহায্যে সে কিভাবে এত বড় সুড়ঙ্গ খুঁড়ে ফেলেছিল। আসলে লোকটি তো শুরুতে দেওয়ালের গায়ে কেবল নিজের নাম খোদাই করতে চেয়েছিল, কিন্তু সে অজান্তেই বুঝতে পারে যে দেওয়ালের আস্তরণ খুব সহজেই উঠে আসছে। যেহেতু জিওলজি বিষয়ে তার জ্ঞান ছিল তাই সে তৎক্ষণাৎ সমস্যার মূল কারণটি ধরে ফেলে। আসলে দীর্ঘদিন জেলের মেরামত করা হয়নি এবং দেওয়ালের সিমেন্ট পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। সে তখনই বুঝে গিয়েছিল যে ওপরওয়ালা তাকে পালানোর একটি সুযোগ দিয়েছেন। এরপর যখনই সে সুযোগ পেত তখনই দেওয়াল খুঁড়ত। দেওয়ালের গায়ে লাগানো পোস্টারটি তার খনন কার্য আড়াল করার এক দারুণ কৌশল ছিল। খোঁড়ার সময় যে সিমেন্ট বা ধুলোবালি বেরোত তা সে নজরদারির সময় পকেটে করে নিয়ে গিয়ে চুপিসারে বাইরে ফেলে দিত। হাতুড়ি সে রেডের কাছ থেকে আনিয়েছিল, যে ওই জেলে 20 বছর ধরে ছিল এবং সব কিছুর ব্যবস্থা করতে খুব পটু ছিল। জেলারের চাবি ছাড়া প্রায় সব কিছুই সে কোনো না কোনোভাবে জোগাড় করে দিতে পারে, কিন্তু জেলের আচমকা তল্লাশি থেকে বেঁচে থাকা অসম্ভব ছিল। লোকটি ভালোভাবেই জানে এই গোপন কথা যদি কখনো ফাঁস হয়ে যায় তবে তার পরিণাম হবে মৃত্যু। অন্যদের মনে যাতে সন্দেহ না জাগে তাই সে বই পড়ার ভান করে। যখন জেলার তার লোকবল নিয়ে তল্লাশিতে এলেন তখন লোকটি সহযোগিতা করে যাতে তারা তার মনের ভিতরের আতঙ্ক টের না পায়। জেলের গার্ডরা তার সব জিনিসপত্র তছনছ করে খুঁজতেছিল, এমনকি চেয়ারের কোণাগুলোও তারা বাদ দেয়নি। লোকটি কেবল এক পাশে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করছিল পোস্টারটি ছিঁড়ে না ফেলে। অবশেষে অনেকক্ষণ তল্লাশির পর তারা অস্বাভাবিক কিছু পায় না। ঠিক এই সময় চুপ করে থাকা জেলার ঘরের ভেতরে ঢুকে লোকটির হাত থেকে বাইবেলটি নিয়ে নেন। জেলার যখন তাকে বাইবেল থেকে কিছু প্রশ্ন করে সে সবকটির সঠিক উত্তর দেয়। আসলে জেলার নিজেও বাইবেল পড়তে ভালোবাসতেন, তাই লোকটির উত্তরে তিনি খুব সন্তুষ্ট হয়েছিল। যদিও জেলের নিয়ম অনুযায়ী কয়েদিদের পোস্টার লাগানোর অনুমতি ছিল না, তবুও তিনি লোকটিকে কিছু বলেন না এবং পোস্টারটি সরালেনও না। যাওয়ার সময় তিনি বাইবেলটি তাকে ফিরিয়ে দিয়ে বলেন, মুক্তির পথ এর মধ্যেই লুকিয়ে আছে। আসলে এই বইয়েই সে হাতুড়ি লুকিয়ে রেখেছিল। লোকটি ছিল একজন ব্যাংকার যাকে নিজের স্ত্রী এবং তার প্রেমিকের খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে সে নির্দোষ ছিল। সেদিন সে মদ্যপান করে মাতাল অবস্থায় ছিল। সে ভেবেছিল বন্দুক নিয়ে গিয়ে তাদের ভয় দেখাবে, কিন্তু অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত সে আর ওপরে ওঠেনি। সে কোনো অপরাধ করতে চায়নি, তাই সে গাড়ি চালিয়ে ফিরে আসে এবং বন্দুকটি নদীতে ফেলে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরের দিন তার স্ত্রী ও তার প্রেমিক ঠিকই খুন হন। খুনে ব্যবহৃত অস্ত্রটিও ছিল একই রকম, সেই রিভলভারটি যা লোকটি নদীতে ফেলেছিল। বিচারক এই প্রমাণের ভিত্তিতেই তাকে দোষী সাব্যস্ত করেন এবং অবশেষে তাকে শশাঙ্ক জেলে পাঠিয়ে দেওয়া হয়।
যখনই সেখানে কোনো নতুন কয়েদি আসতো পুরনো কয়েদিরা বাজি ধরে যে সবার আগে কে কাঁদবে। শুরুতে রেডের অ্যান্ডির ওপর তেমন কোনো আশা ছিল না। তার মনে হয়েছিল অ্যান্ডি খুব রোগা পাতলা ও দুর্বল, তাই সে অবশ্যই সহজে ভয় পেয়ে যাবে। অন্য সঙ্গীরা মনে করেছিল ওই মোটা লোকটি সবার আগে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইবে। চারপাশের পুরনো কয়েদিদের তাইলি আর তাদের লালসা ভরা দৃষ্টি দেখে লোকটি এই ভেবেই ভয় লাগতে শুরু করে যে তাকে এখানে সারা জীবন কাটাতে হবে। যখন সব নতুন কয়েদি ভেতরে আসে তখন জেলার এখানকার নিয়মগুলো পড়ে শোনালেন। এরই মধ্যে একজন কয়েদি হঠাৎ জিজ্ঞেস করে খাবার কখন পাওয়া যাবে। জেলার নিজে কোনো উত্তর না দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা গার্ডের দিকে ইশারা করে। গার্ড ধমক দিয়ে বলে, আমরা যখন বলবো তখনই খাবি, কথা কি মাথায় ঢুকেছে হারামজাদা? এরপর তাদের শরীর জীবাণুমুক্ত করার জন্য নিয়ে যাওয়া হয়। সবশেষে তাদের নগ্ন অবস্থায় জেলের কুঠুরিতে নিয়ে আসা হয়। এই নতুন কয়েদিরা ভালোভাবেই বুঝতে পেরেছিল লোহার দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই তাদের জীবন আর তাদের থাকল না, বরং শ্মশান জেলের হয়ে গেল। তখনই রেডের সঙ্গীরা সেই কাঁদতে থাকা মোটা ছেলেটিকে আরও ভয় দেখাতে শুরু করে। কিন্তু মোটা লোকটি বারবার একটি কথাই বলে যাচ্ছিল, আমি এখানে থাকতে চাই না। সে আর সহ্য করতে পারছিল না। সে চিৎকার করে কাঁদতেছিল, আমি বাড়ি যেতে চাই। শীঘ্রই তার চিৎকারে জেলের গার্ডদের নজর সেদিকে পড়ে। মোটা লোকটি আরও জোরে কাঁদতেছিল এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করছিল। শেষ পর্যন্ত তাকে নিষ্ঠুরভাবে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে। চারপাশের কয়েদিরা এই দৃশ্য সহ্য করতে পারছিল না এবং তার জন্য দয়া ভিক্ষা করছিল। কিন্তু কোনো গার্ড তাদের কথায় কান না দিয়ে তাকে নির্মমভাবে পিটাচ্ছিল। বেশি সময় কাটেনি সেই মোটা লোকটি নিথর অবস্থায় মাটিতে পড়েছিল। সবাই তখন একটা বিষয় বুঝে যায়, এখানে একজন কয়েদির প্রাণের কোনো দাম নেই। শীঘ্রই অ্যান্ডিকেও বড় বিপদের মুখে পড়তে হয়। ছেলেদের ওপর যৌন নির্যাতন করা এক কয়েদির নজর তার ওপর পড়ে। সে অ্যান্ডিকে বিদ্রূপ করে বলে, কারোর সাথে লাইন জমেছে কি? কেউ কি তোর পেছনে লেগেছে? পরিস্থিতি বুঝতে পেরে অ্যান্ডি চুপচাপ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই কয়েদিটি তাকে ছাড়ার মেজাজে ছিল না। একদিন অ্যান্ডি আগের মতোই লন্ড্রিতে কাজ করছিল। তখন তার এক সহকর্মী তাকে স্টোর রুম থেকে ব্লিচিং পাউডার নিয়ে আসতে বলে। সে কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে যায়, কিন্তু যেই সে মালপত্র নেবার জন্য নিচু হয় সেই কয়েদিটি কোনো শব্দ না করে তার পেছনে এসে দাঁড়ায়। তার সাথে আরও দুজন ছিল, যাদেরকে শশাঙ্কের 3 বোন বলা হতো। অ্যান্ডি তৎক্ষণাৎ বিপদের আভাস পেয়ে দ্রুত ব্লিচিং পাউডার তুলে নেয়, কিন্তু সে কিছু করার আগেই তাদের মধ্যে একজন পেছন থেকে তাকে শক্ত করে জাপটে ধরে। অ্যান্ডি তাদের সাথে লড়াই করে জিততে পারছিল না। তারা তাকে চরমভাবে লাঞ্ছিত মারে। এখান থেকেই অ্যান্ডির 2 বছরের দীর্ঘ ও অপমানজনক জীবনের শুরু হয়। পরবর্তী দিনগুলোতে ওই 3 বোন প্রায়ই তাকে খুঁজে বের করে নির্যাতন করত। এই কারণে তার শরীরে সবসময় আঘাতে চিহ্ন থাকত। এভাবে চলতে থাকলে সে বেশি দিন সহ্য করতে পারবে না। 3 বছর পর পরিস্থিতির এক নতুন মোড় আসে। জেলের ছাদ মেরামতের প্রয়োজন জন্য 10 জন কয়েদির দরকার পড়ে। কয়েদিরা জানে যে বাইরের কাজের অর্থ হলো বাড়তি সুবিধা বা টাকা, তাই সবাই সেই দলে থাকতে চাইছিল, কিন্তু জায়গা ছিল সীমিত। তবে রেডের জন্য এটা কোনো কঠিন কাজ ছিল না। সে 10 প্যাকেট সিগারেট ঘুষ দিয়ে গার্ডকে রাজি করিয়ে তালিকায় নিজের বন্ধুদের নাম লিখিয়ে নেয়। সে অ্যান্ডির নাম ওই তালিকায় রাখে, কারণ সে অ্যান্ডির শোচনীয় অবস্থা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। এই কাজের মাঝেই অ্যান্ডির নিজেকে প্রমাণ করার একটি সুযোগ আসে। দলের নেতা গার্ডদের সাথে কথা বলার সময় অজান্তেই বলে ফেলে তার ভাই মারা যাওয়ার পর একটি বড় উত্তরাধিকার সম্পত্তি রেখে গেছেন, যার মধ্যে থেকে তার ভাগে মাত্র 4 লাখ টাকা এসেছে, কিন্তু সরকার তার থেকে প্রায় অর্ধেক টাকা ট্যাক্স হিসেবে নিয়ে নেবে, জানিয়ে তিনি ভীষণ চিন্তিত। একজন ব্যাংক কর্মচারী হওয়ায় লোকটির মাথায় তখনই একটি দুর্দান্ত বুদ্ধি আসে। সে সরাসরি ক্যাপ্টেনের দিকে এগিয়ে যায়। সে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন, আপনি কি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন? এটা দেখে ক্যাপ্টেন হঠাৎ অপমানিত বোধ করে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে নিচে ফেলে দেওয়ার আগেই লোকটি দ্রুত বলে সে তাকে ওই 4 লাখ টাকা কোনো ট্যাক্স ছাড়াই পাইয়ে দিতে পারে এবং এর জন্য তাকে একটিও টাকা খরচ করতে হবে না। এ কথা শুনে গার্ড হঠাৎ থেমে যায়। লোকটি বলে সে আগেও অনেক মানুষকে এভাবে সাহায্য করেছে এবং তারও সাহায্য করতে চায়, তবে তার শর্ত ছিল একটি, সব কয়েদিকে 3 বোতল করে ঠান্ডা বিয়ার খাওয়াতে হবে। ক্যাপ্টেন জানতেন যে লোকটি একজন ব্যাংক ম্যানেজার ছিল এবং এই বিষয়ে দক্ষ, তাই তিনি কোনো দ্বিধা ছাড়াই তার কথা মেনে নিলেন। অবশেষে সবাই সত্যিই বিয়ার খায়, যা তাদের কাছে ছিল সবথেকে বড় আনন্দের বিষয়। সেই সময় সবার ওপর রোদের আলো পড়ছিল। তাদের আর কয়েদি মনে হচ্ছিল না, বরং সাধারণ শ্রমিকের মতো মনে হচ্ছিল, যারা কাজ শেষে দুপুরের বিশ্রামের আনন্দ নিচ্ছে। এই দৃশ্যটাই লোকটি দেখতে চেয়েছিল। সে চেয়েছিল সবাই যেন বাইরের মানুষের মতো স্বাভাবিক জীবন কাটাতে পারে, অন্তত কয়েক মিনিটের জন্য হলেও। শীঘ্রই ছাদের মেরামতের কাজ শেষ হয়ে যায়। তারা আবার জেলে ফিরে আসে। অনেকদিন পর ওই 3 বোন আবার তাকে একা পেয়ে সামনে আসে। তাদের অপমানের সামনে এবার চুপ না থেকে লোকটি রাগে পাল্টা আক্রমণ করে, কিন্তু ফলস্বরূপ তাকে আরও বেশি অত্যাচার সহ্য করতে হয়। তাদের প্রধান কয়েদি বলে, এখন আমি আমার জিপ খুলছি, ভেতর থেকে যা বের হবে তা তোকে মুখে নিতে হবে। তখনই লোকটি রাগে গর্জে উঠে জবাব দেয়, যদি তুমি এমনটা করিস তবে তোমার ওই জিনিসটি আর আস্ত অবস্থায় ফিরে পাবে না, আমি কামড়ে দেব। এ কথা শুনে সেই 3 বোন কিছুক্ষণ ভয় পেয়ে যায়,
কিন্তু সেই ভয় দ্রুত রাগে পরিণত হয়। তারা লোকটির উপর কিল ঘুষি আর লাথি চালিয়ে ততক্ষণ হামলা করে যতক্ষণ না সে জ্ঞান হারিয়ে ফেলে। এর ফলে লোকটি সরাসরি 1 মাস মেডিকেল রুমে পড়েছিল। 3 বোনের মধ্যে সবথেকে বড় বোনটিকে প্রধান আক্রমণকারী শাস্তি হিসাবে 1 সপ্তাহের জন্য নির্জন কারাবাসে রাখা হয়। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। যখন সে দম্ভের সাথে নিজের সেলে ফিরে আসে, দেখে ক্যাপ্টেন সেখানে রাগে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন তাকে বেদম মারধর করে। তাকে এত নির্মমভাবে পেটানো হয় যে সে কোমায় চলে যায়। এরপর চিকিৎসার জন্য তাকে অন্য একটি জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর 3 বোন আর কোনোদিন তার সাথে লাগতে সাহস পায়নি। আসলে এই সব কিছু ঘটেছিল ক্যাপ্টেনের ইশারায়, কারণ সে লোকটির ব্যাংকার পরিচয় জেনে গিয়েছিলেন, যা ভবিষ্যতে তার অনেক কাজে আসতে পারে। এরপরই অ্যান্ডিকে লন্ড্রি থেকে লাইব্রেরিতে বদলি করে দেওয়া হয়। সেখানে তার সাথে একজন বয়স্ক কয়েদিও ছিল, যে গত 50 বছর ধরে ওখানেই থাকছিল। লাইব্রেরির কাজ ছিল খুব সহজ ও আরামদায়ক, কিন্তু ক্যাপ্টেনের ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজে সাহায্য করার ফলে শীঘ্রই অন্যান্য জেলার বা গার্ডরাও তার কাছে সাহায্য চাইতে আসে। জেলে একটু শান্তিতে থাকার জন্য অ্যান্ডি কাউকে মানা করে না, বরং সবার সাহায্য করে। 1 মাসেরও কম সময়ে সে অর্ধেকের বেশি জেলারের ট্যাক্স রিফান্ডের কাজ শেষ করে দিয়েছিল। কিছুদিনের মধ্যেই সে পুরো জেলে বিক্ষত হয়ে গিয়েছিল। এমনকি জেল সুপারিনটেন্ডেন্টও নিজের ব্যক্তিগত কাজের জন্য তার কাছে সাহায্য চাইতে শুরু করে। তার কাজের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে মাঝে মধ্যে রেডকেও তার সাহায্যের জন্য ডেকে নেওয়া হতো। লাইব্রেরিটিকে আরও বড় করতে এবং সবাইকে নতুন বই পড়ার সুযোগ দিতে সে আবার জেল সুপারিনটেন্ডেন্টের কাছে ফান্ডের দাবি করে। কিন্তু সুপারিনটেন্ডেন্ট জানালেন আপাতত জেলের আর্থিক অবস্থা ভালো নয় এবং লাইব্রেরি বড় করার জন্য অতিরিক্ত কোনো ফান্ড নেই। তবে একটি মাত্র পথ খোলা ছিল, রাজ্য বিধানসভার কাছে টাকা চাওয়া। সুপারিনটেন্ডেন্টের অনুমতি নিয়ে অ্যান্ডি প্রতি সপ্তাহে রাজ্য বিধানসভাকে চিঠি লিখে ফান্ডের দাবি জানাতে শুরু করছ। কিন্তু দীর্ঘ সময় ধরে তার কোনো চিঠিরই উত্তর আসেনি। তবুও সে এত সহজে হার মানার পাত্র ছিল না। সে টানা 6 বছর ধরে নিয়মিত চিঠি লিখে গেলেন। এরই মধ্যে একদিন লাইব্রেরিতে এক অদ্ভুত ঘটনা ঘটে। কয়েদি ওল্ড ব্রুকস ছুরি নিয়ে তার এক সঙ্গীকে জিম্মি করে। ব্রুকস এখানে অনেক দীর্ঘ সময় ধরে ছিল। সে সবসময় খুব শান্ত ও হাসিখুশি থাকত এবং আগে কখনো এমন আচরণ করেনি। আসলে তার পেরোল মঞ্জুর হয়েছিল এবং সে শীঘ্রই এখান থেকে মুক্তি পেতে চলেছিল। এটি সাধারণত একটি আনন্দের খবর হলেও ব্রুকস এখানে 50 বছর ধরে ছিল। সে এখানকার সব কিছুর সাথে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে বাইরের পৃথিবী নিয়ে সে আতঙ্কিত ছিল এবং একদমই বাইরে যেতে চাইছিল না। তাই জেলে আটকে থাকার জন্য সে একজনকে খুন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু অ্যান্ডির অনেক বোঝানোর পর অবশেষে সে হাতের ছুরিটি নামিয়ে দেয়। বাকি কয়েদিরা বুঝতে পারছিল না কেন কোনো মানুষ সারা জীবন জেলেই থাকতে চাইবে। তারা তো শুধু এখান থেকে বেরোনোর স্বপ্ন দেখে। তখন রেড বলে ব্রুকস এখানে নিজের আপন পরিবেশ খুঁজে পেয়েছিল। শোশ্যাং জেলে সে একজন খুব গুরুত্বপূর্ণ ও শিক্ষিত মানুষ। এখানে তার পরিচয় ও সম্মান আছে। কিন্তু বাইরে সে কিছুই নয়। বাইরে যাওয়ার পর সে কেবল একজন সাধারণ বৃদ্ধ মানুষ, যাকে কেউ চেনে না। খুব দ্রুতই সেই দিনটি চলে আসে যখন তাকে বাইরে যেতে হয়। জেলের গার্ডরাও তাকে খুব সম্মান করত। যখন সে গাড়ি আর মানুষে ঠাসা ব্যস্ত রাস্তায় এসে দাঁড়ায়, তার চোখে মুখে এক অদ্ভুত বিভ্রান্তি ছিল। সে দীর্ঘ সময় এই সমাজ থেকে বিচ্ছিন্ন ছিল। বাইরের পৃথিবী এখন তার কাছে পুরোপুরি অচেনা। সরকার তার জন্য একটি অস্থায়ী থাকার জায়গা এবং সুপারমার্কেটে প্যাকিংয়ের কাজের ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু বয়স বেশি হওয়ায় সেই বৃদ্ধ খুব ধীর গতিতে কাজ করে এবং প্রায়ই ভুল করে ফেলে। কাস্টমারদের অভিযোগ শুনে ম্যানেজার সবার সামনে তাকে বকাঝকা করে। সে একজন বৃদ্ধ মানুষ, তা নিয়ে তারও কোনো মাথা ব্যথা ছিল না। তার কোনো বন্ধুও ছিল না যার সাথে সে মনের কথা বলতে পারে। রাতে ঘুমানোর সময় সে কল্পনা করে সকালে ঘুম ভাঙলে সে নিজেকে জেলের কুঠরিতেই দেখতে পাবে, কারণ ওখানেই সে নিজেকে নিরাপদ মনে করে। এমনকি আবার চুরি বা ডাকাতি করার কথাও ভেবেছিল, যাতে পুলিশ তাকে আবার জেলে পাঠিয়ে দেয়। কিন্তু সে এতটাই বৃদ্ধ হয়ে গিয়েছিল যে চুরি করার ক্ষমতাও তার ছিল না। অবশেষে সে এক চরম ও দুঃখজনক সিদ্ধান্ত নেয়। সে ছুরি দিয়ে ঘরের দেওয়ালে নিজের নাম ব্রুকস ওয়াজ হিয়ার খোদাই করে কোনো দ্বিধা না ছাড়াই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এভাবেই তার বিষাদময় জীবনের করুণ সমাপ্তি ঘটে। জেলের বাকি কয়েদিরও যখন এই খবর পায়, তারা গভীর শোকে ডুবে যায়, বিশেষ করে রেড, যে নিজেও এখানে 30 বছর ধরে ছিল। এরই মধ্যে অ্যান্ডির 6 বছরের পরিশ্রম সফল হয়। জেলের লাইব্রেরির জন্য প্রচুর বই এবং 18,000 টাকার ফান্ড এসেছে। জেল কর্তৃপক্ষ ভেবেছিল এবার হয়তো অ্যান্ডি চিঠি লেখা বন্ধ করবে, কিন্তু অ্যান্ডি হাসি মুখে জানায় যদি সপ্তাহে একটা চিঠি লেখে এত কিছু পাওয়া যায়, তবে এখন থেকে সে প্রতি সপ্তাহে 2টি করে চিঠি লিখবে। সাফল্য উদযাপনের জন্য সে আরও একবার শৌচাগারে যাওয়ার বাহানা করে। চুপি চুপি একটি রেকর্ড বের করে বাজিয়ে দেয়। এরপর সে সমস্ত দরজা বন্ধ করে রেডিও চালু করে। এখন প্রত্যেকেই এই সঙ্গীত শুনতে পাচ্ছিল। সবাই অবাক হয়ে গিয়েছিল।
তারা মন দিয়ে শুনতেছিল, কারণ আগে রেডিওতে কেবল জেলারের অনবরত সতর্ক বার্তাই আসত, কিন্তু এবার গান বাজছিল। যখন জেলার সেখানে পৌঁছায় তখন সেই লোকটি আরাম করে চেয়ারে শুয়ে গান শুনছিল। জেলারের সতর্ক বার্তার সে কোনো জবাব দেয়নি। সে কারোর পরোয়া না করে বরং ভলিউম আরও বাড়িয়ে দেয়। এটি দেখে জেলার রেগে আগুন। তিনি বাইরে থেকে জোর করে দরজা ভেঙে দিয়ে ভেতরে ঢুকে পড়েন। ফলাফল এই হয় যে তাকে 2 সপ্তাহের জন্য কঠোর সাজা বা নির্জন কারাবাস দেওয়া হয়। ভালো ব্যাপার এটাই ছিল, সে আগে অনেক মানুষের সাহায্য করেছিল, নয়তো তাকে ওখানেই মেরে ফেলত। অবশেষে 2 বছর পর তার পরিশ্রম আবার সার্থক হয়। সোমবার সে জানতে পারে 18,000 টাকার বরাদ্দ বাড়িয়ে 45,000 টাকা করা হয়েছে। শীঘ্রই সেখানে সবার পড়ার জায়গা তৈরি হয়। একসাথে অনেক মানুষ সেখানে আসতে শুরু করে। শীঘ্রই সেই লোকটি সুপারিনটেন্ডেন্টের কালো টাকা সাদা করার হাতিয়ার হয়ে ওঠে। প্রতিবার সে জেলারের পাওয়া টাকা সফলভাবে সাদা করে দিত এবং তারপর সেগুলো আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিত। কিন্তু সেই চতুর অ্যান্ডি একটি ফন্দি আঁটে। সে আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে একটি কাল্পনিক ব্যক্তির পরিচয় তৈরি করে এবং সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যক্তির নামেই নথিভুক্ত করে। যদিও যখনই সেই লোকটি চাইলে মুহূর্তের মধ্যে নিজেকে সেই কাল্পনিক ব্যক্তিতে রূপান্তর করতে পারবে এবং সমস্ত টাকা তুলে নিতে পারবে। এখন শীঘ্রই সময় 7 বছর এগিয়ে যায়। জেলে আবার নতুন কয়েদিদের আনা হয়। তাদের মধ্যে টমি ছিল সবচেয়ে জনপ্রিয়। তাকে বাড়িতে ঢুকে ডাকাতির অভিযোগে ধরা হয়েছিল এবং এটি প্রথমবার ছিল না যে সে জেলে এসেছে, তাই আসার পরেই সে সবার সাথে মিলেমিশে যায়। অ্যান্ডির সাথেও তার ভালো বন্ধুত্ব হয়ে যায়। অ্যান্ডি টমিকে হাই স্কুল ডিপ্লোমার ব্যবস্থা করতে বলে, যাতে জেল থেকে বাইরে বেরোনোর পর তার চাকরি খুঁজতে সুবিধা হয়। আসলে টমিই ছিল সেই মানুষ যে অ্যান্ডির স্ত্রীর মৃত্যুর আসল সত্য সামনে আনতে চলেছিল। একদিন সে রেডের সাথে কথা বলছিল, তখন সে অজান্তেই জিজ্ঞেস করে বসে অ্যান্ডি কেন জেলে এসছে। উত্তরে সে জানতে পারে নিজের স্ত্রীকে অন্য একজনের সাথে দেখে সে তাদের মেরে ফেলেছিল। এটি শুনে টমির হঠাৎ 4 বছর আগের একটি ঘটনা মনে পড়ে যায়। সেই সময় সে অন্য একটি জেলে সাজা কাটছিল। একদিন তার কাছে এমন একজন কয়েদি আসে যে মূলত বাড়িতে চুরি করত এবং নিজের অপরাধগুলো বাড়িয়ে বাড়িয়ে বলতে সে খুব পছন্দ করত। সে তার সাম্প্রতিক একটি অপরাধের কথা জানায়। বলে সে একজন গল্ফ কোচের বাড়িতে ঢুকেছিল। সেখানে সে সেই লোকটিকে একজন মহিলার সাথে প্রেম করা অবস্থায় ধরে ফেলে। রাগের মাথায় সে দুজনকেই হত্যা করে। পরে সে জানতে পারে সেই মহিলা বিবাহিত ছিলেন। তার স্বামী ছিলেন একজন বড় ব্যাংকার এবং সেই ব্যাংকার অন্য কেউ নন, বরং সামনে বসে থাকা অ্যান্ডিই ছিলেন। এটা শোনার সাথে সাথেই অ্যান্ডি সব বুঝতে পারে। সেই মুহূর্তেই সে অনুভব করে যে সেই বছর যা ঘটেছিল তার আসল সত্য এটাই। সে সম্পূর্ণ নির্দোষ ছিল। এরপর অ্যান্ডি তৎক্ষণাৎ জেলারের কাছে যায়। সে আশা করেছিল এবার হয়তো পুনরায় বিচার শুরু হবে এবং সে ন্যায় বিচার পাবে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, জেলার তাকে কেবল টাকা উপার্জনের মাধ্যম মনে করে। সে সরাসরি বলে দেয় টমি এই গল্পটি কেবল তাকে খুশি করার জন্য শুনিয়েছে। অ্যান্ডি জানে আসল কারণটা কি। সেই লোকটি তাকে এখান থেকে যেতেই দিতে চাইছিল না। অ্যান্ডি বলে, স্যার, আমি যদি মুক্তি পেয়েও যাই তবে আপনার বিরুদ্ধে কখনো মুখ খুলব না। ওই টাকার জন্য আপনি যতটা অপরাধী আমিও ততটাই। কথা শুনেই জেলারের প্রচণ্ড রেগে যায়। সে তার লোকজনকে ডেকে অ্যান্ডিকে জোর করে বের করে 1 মাসের জন্য অন্ধকার কুঠুরিতে বন্দী করে দেয়। এরপর সে টমিকে ডেকে পাঠানোর জন্য লোক পাঠায়। টমির বিন্দুমাত্র ধারণা ছিল না এই সব কিছু জেলারের পাতা একটা ফাঁদ। প্রথমে ওয়ার্ডেন তার সাথে খুব শান্তভাবে কথা বলে, তাকে সিগারেট খাওয়ালেন এবং তাকে বিশ্বাসে নেওয়ার চেষ্টা করে, যাতে এটা নিশ্চিত হওয়া যায় যে অ্যান্ডির বিষয়টা ঠিক তেমনই যেমনটা টমি বলেছিল। তখনই টমি পরিষ্কারভাবে বলে সে যা কিছু বলেছে তা পুরোপুরি সত্যি এবং সে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত। এইটি শুনে ওয়ার্ডেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর তিনি মাটিতে পড়ে থাকা সিগারেটটি পা দিয়ে মারিয়ে দিয়ে ওপরে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেনকে ইশারা করেন। এরপর যা হওয়ার ছিল তাই হয়। টমিকে নৃশংসভাবে মেরে ফেলা হয়। আগে থেকেই বাহানা তৈরি ছিল যে টমি জেল থেকে পালানোর চেষ্টা করছিল। ধরা পড়ার পর সে আক্রমণ করেছিল, তাই বাধ্য হয়ে তাকে গুলি করতে হয়েছে। এরপর ওয়ার্ডেন অ্যান্ডির সাথে যোগাযোগ করলেন, যাকে তখনও শাস্তিস্বরূপ আলাদা রাখা হয়েছিল। সে আশা প্রকাশ করলেন যে অ্যান্ডি আবার কাজে ফিরে আসবে। কিন্তু অ্যান্ডি যখন মানা করে দেয় তখন ওয়ার্ডেন হুমকি দিয়ে বলে লাইব্রেরি পুড়িয়ে দেবে, যাতে কেউ বই পড়তে না পারে, অথবা তাকে শাশাঙ্কের সেই কুখ্যাত কয়েদিদের সাথে বন্দী করে দেবে। অবশেষে যখন আর কোনো পথ খোলা ছিল না, অ্যান্ডিকে বাধ্য হয়ে সমঝোতা করে নেয়। কিন্তু তারা জানত না সেই লোকটি খুব শীঘ্রই তাদের নাকের তলা দিয়ে পালিয়ে যেতে চলেছে। এরপর সে রেডের কাছ থেকে বিদায় নিতে যায়। প্রথমবার মন খুলে নিজের স্বপ্নের কথা বলে। সে বলে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত জিহুয়া তানেহো নামক একটি ছোট শহরে যেতে চায়। সেখানে সে একটি পুরনো নৌকা কিনবে, নিজের হাতে সেটি মেরামত করবে এবং তারপর একটি ছোট রেস্তোরাঁ খুলবে, যেখানে সেটার বাকি জীবন শান্তিতে কাটাবে। এটুকু বলার পর সে রেডের কাছে আরও একটি সাহায্য চায়। সে বলে যদি কখনো তুমি বাইরে যাও তবে বাক্সটন নামক একটি জায়গা আছে,
সেখানে একটি খোলা ঘাসের মাঠ আছে। তার উত্তর প্রান্তে একটি বড় তুঁত গাছ দাঁড়িয়ে আছে। সেই গাছের কাছেই পাথর দিয়ে তৈরি একটি ছোট দেওয়াল আছে। ওই পাথরগুলোর মাঝে একটি কালো ভলক্যানিক রক আছে। তার নিচে কিছু পুঁতে রাখা আছে। আমি চাই সেই বিশেষ জিনিসটি তুমি দেখো। এটি শুনে রেড পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে অ্যান্ডি হঠাৎ কেন এমন অদ্ভুত কথাবার্তা বলছে। সে এটাই ভাবতেছিল, হয়তো দীর্ঘদিনের নির্যাতনের প্রভাবে অ্যান্ডির মানসিক ভারসাম্য বিঘ্নিত হয়েছে। সেদিন অ্যান্ডি বরাবরের মতো ওয়ার্ডেনের জন্য কালো টাকা সাদা করছিল। কিন্তু ওয়ার্ডেন যখনই সিন্দুক খোলার জন্য গেলেন, অ্যান্ডি অত্যন্ত চতুরতার সাথে তার হাতে থাকা আসল নথিপত্রগুলো নকল নথিপত্রের সাথে বদলে দেয়। ওয়ার্ডেন বিন্দুমাত্র টের পেলেন না। তিনি কোনো সন্দেহ ছাড়াই সেই কাগজগুলো সিন্দুকে রেখে দিলেন। যাওয়ার সময় ওয়ার্ডেন বিশেষভাবে অ্যান্ডিকে বলে তার চামড়ার জুতোজোড়া ভালো করে পরিষ্কার করে দিতে। অ্যান্ডি জুতোজোড়া পালিশ করে দেয়, কিন্তু পরে নিজেই সেই জুতো পরে নেয়। রেড তার এই অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিল। জেলে আলো নিভে যাওয়ার সাথে সাথেই সেই লোকটি তার কয়েদির পোশাক খুলে ফেলে ওয়ার্ডেনের কাছ থেকে চুরি করা স্যুটটি পরে। অবশেষে 20 বছরের পরিশ্রমের পর দেওয়ালের পেছনে খোঁড়া সুড়ঙ্গটি পুরোপুরি প্রস্তুত ছিল। আজ রাতেই সে মুক্ত হতে চলেছিল। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সে তার পরিকল্পনা সফল করে। সে সুড়ঙ্গ দিয়ে জেল থেকে বাইরে বেরিয়ে যায়। পরদিনই সে ব্যাংকে গিয়ে ওয়ার্ডেনের সমস্ত জমানো কালো টাকা তুলে নেয়, তারপর একটি স্পোর্টস কার কিনে অন্যদিকে চলে যায়। এদিকে ওয়ার্ডেন যখন পুনরায় সিন্দুক খোলে, সেখানে তিনি কেবল সেই বাইবেলটিই খুঁজে পান। সন্দেহ হওয়ায় সে বাইবেলটির পেছনের অংশটি খুলে দেখেন, ভেতরে একটি বড় ফাঁপা অংশ রয়েছে, যেখানে হাতুড়ি লুকানো ছিল। মুহূর্তেই সে সবকিছু বুঝে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই লোকটি ওয়ার্ডেনের ঘুষ গ্রহণ এবং খুনের সাথে জড়িত সমস্ত প্রমাণ খবরের কাগজের অফিসে পাঠিয়ে দিয়েছিল। খবর পাওয়া মাত্রই ফেডারেল তদন্ত সংস্থার আধিকারিকরা জেলে পৌঁছে গেলেন। ওয়ার্ডেনের সাথে হাত মেলানো ক্যাপ্টেনও আইনের শাস্তি থেকে বাঁচতে পারলেন না। ওয়ার্ডেন জানে, যদি সে জেলে যায় তবে হয় তাকে গুলি করে মারা হবে, অথবা সেই কয়েদিরাই তাকে মেরে ফেলবে যাদের ওপর সে বছরের পর বছর অত্যাচার চালিয়েছে। ধুকে ধুকে বাঁচাচ্ছে সে আত্মহত্যা করাকেই শ্রেয় মনে করে নিজের জীবন শেষ করে দেয়। মরার আগে পর্যন্ত সে বুঝে উঠতে পারেনি যে সেই লোকটি তাকে এত চতুরতার সাথে কিভাবে ধ্বংস করে দিয়েছিল। অ্যান্ডি চলে গিয়েছিল, কিন্তু শশাঙ্ক জেলে তার কাহিনী আজও জীবন্ত আছে। সবাই তার খুব প্রশংসা করে। লোকটিকে দেখতে দুর্বল মনে হলেও সে নিজের বুদ্ধি দিয়ে ওয়ার্ডেনের দফারফা করে দিয়েছিল। ওয়ার্ডেনের মৃত্যুর পর সবার জীবন আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছিল। রেডও তার তৃতীয় প্যারোলের আবেদনের সুযোগ পান। সে ইতিমধ্যে 40 বছর জেল খেটেছিল এবং এবার জেলার শেষ পর্যন্ত তার আবেদন মঞ্জুর করলেন। ঠিক যেমনটা একসময় বৃদ্ধ ব্রুকস করেছিল, রেডও একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্যুট পরে জেলের মূল ফটক দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু স্বাধীনতার এই পথেও তার মুখে সেই একই দুশ্চিন্তা আর বিভ্রান্তি ছিল। শহরে পৌঁছানোর পর তাকে সেই একই ঘরে রাখা হয় যেখানে ব্রুকস ছিল। তাকে একটি সুপারমার্কেটে চাকরি দেওয়া হয়। এটা স্পষ্ট ছিল সে বাইরের জীবনের সাথে মানিয়ে নিতে পারছিল না, কারণ সে প্রায়ই একটি প্রশ্ন করত, বস, একটি ফ্রেশ হয়ে আসি? তার বস তাকে বলে, প্রতিবার যাওয়ার জন্য আমায় জিজ্ঞেস করার দরকার নেই, তুমি যখন ইচ্ছে যেতে পারো। লোকটি জেলে 40 বছর কাটিয়েছিল, তাই প্রতিবার অনুমতি নেওয়া তার মজ্জাগত অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল। সে চাইলেও তা ছাড়তে পারছিল না। সে কেবল ভাবে কিভাবে সে প্যারোলের নিয়ম ভেঙে আবার জেলে ফিরতে পারে। সেও ব্রুকসের মতো নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু তার হৃদয়ে অ্যান্ডির কাছে করা সেই প্রতিশ্রুতিটি তখনও রয়ে গিয়েছিল। তারপর সে অ্যান্ডির বলে দেওয়া সেই জায়গায় পৌঁছায়। অনেক পাহাড় পার করার পর শেষ পর্যন্ত সে সেই বড় গাছটি খুঁজে পায়। পাথরের দেওয়াল ঘেঁষে হাঁটতে হাঁটতে সেই কালো আগ্নেয়গিলে শিলাটি দেখতে পায়। সেটি সরানোর পর নিচে সত্যিই কিছু লুকোনো ছিল, একটি ধুলো মাছা লোহার বাক্স। যখন চারপাশে কেউ ছিল না, তখন রেড সেটি খোলে। তার ভিতরে ছিল একটি চিঠি আর অনেক টাকা। চিঠিতে অ্যান্ডি লিখেছিল যে সে জিহুয়া তেনাজজোর সেই ছোট শহরে সবকিছু গুছিয়ে রেখেছে, এখন কেবল রেডের অপেক্ষা। এটি পড়ার পর রেড এক মুহূর্ত সময় নষ্ট না করে অ্যান্ডির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত সে যখন সেখানে গিয়ে দেখে অ্যান্ডি তার সেই নৌকোটি ঘষে পরিষ্কার করছে, হঠাৎ অ্যান্ডির নজর রেডের ওপর পড়ে। তাকে দেখে সে অত্যন্ত খুশি হয়ে যায়। আর এভাবেই এই চমৎকার সিনেমাটি শেষ হয়।